কেতকী দেবী এবং রঙ্গলাল বাবুর দুই ছেলে চিন্ময় এবং তন্ময়। দুই ছেলের মধ্যে খুব মিল। ছোট ছেলে তন্ময় তার দাদাকে একেবারে গুরুজনের মতো সম্মান করে, তাই দাদা যখনই যা বলে সে প্রত্যেক কথাতেই মাথা নত করে সম্মতি জানায়। দাদার কথা মতো চলাকে নিজের একমাত্র কর্তব্য বলে মনে করত। এই নিয়ে বাবা মায়ের গর্বের সীমা ছিল না। একদিন সকালবেলা অফিস যাওয়ার সময় তন্ময়কে একটু অস্থির দেখায়। কিরে, তোকে একটু অস্থির লাগছে যেন? কোনো সমস্যা নাকি? কি হয়েছে আমাকে বল। না দাদা, সেরকম কিছুই না। এই কদিনে যা গরম পড়েছে, কদিন একটু বাইরে থেকে ছুটি কাটিয়ে এলে হয়। আসলে আমাদের অফিসের কলিগরা সবাই দার্জিলিং ঘুরতে যাচ্ছে। ওরা তো আমাদেরকে যাওয়ার জন্য জোরও করছে, তাই ভাবছি কয়েকদিন ঘুরেই আসি। জোর করছে মানে? কোনো প্রয়োজন নেই কোথাও যাওয়ার। 10-12 দিন ঘুরে আসার পর তোকে সেই আবার গরমে কাজ করতে হবে। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে কোনো লাভ নেই। তুই বরং ওদেরকে বারণ করে দে। দাদার কথা শুনে চুপ করে যায়, কারণ বড়দার কথা অমান্য করা তার সাধ্যের বাইরে ছিল। তাই সে চুপচাপ অফিসার এবং তার বন্ধু বান্ধবদেরকে বেড়াতে যাওয়ার জন্য বারণ করে দেয়। বন্ধুরা সবাই বেড়াতে চলে যায় এবং তন্ময় পরের দিন থেকে আবার অফিস যাওয়া শুরু করে। এসব দেখে কেতকী দেবী তার বৌমা রুম্পা এবং স্বামীকে বলেন, আমার ছোট ছেলে কত আজ্ঞাকারী দেখলে? আমার ছোট ছেলে কত আজ্ঞাকারী দেখলে? বড় দাদাকে একেবারে দেবতার মতো মনে করে। এদেরকে দেখলে আমার যে কি শান্তি হয় তোমায় কি বলবো। আমি ভাবছি এবার তন্ময়ের বিয়েটাও দিয়ে দেব। আমাদের পরিবারের ছেলেদেরকে কেউ মেয়ে দিতে অস্বীকার করবে না। অস্বীকার করবে মানে? হাতে প্রদীপ নিয়ে ঘুরলেও না আমার দেওরের মতো ছেলে পাওয়া যাবে না। মা, আপনি একদম চিন্তা করবেন না। তন্ময়ের বিয়ে আমরা খুব ধুমধাম করে দেব, আর এমন বউ আনবো যে বউ দেখতে সারা পাড়া একেবারে উঠে আসবে। এই হচ্ছে বাড়ির বউ। নিজের ছোট জায়ের প্রতি কোনো খারাপ ধারণা নেই। এখন থেকেই কত আনন্দিত দেখো। যেমন আমার বড় ছেলে, ঠিক তেমনি আমার বড় বৌমা পেয়েছি। উপরওয়ালার কৃপায় এবার যদি ছোট বৌমাটাও এরকম হয়, তাহলে আমি একেবারে কাশি গিয়ে পুজো দিয়ে আসবো। মা, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন। আপনার ছোট বৌমা একেবারে আমাদের মতোই হবে, আর ওকে আমি সব সময় না আমার ছোট বোনের মতোই দেখবো। এভাবেই বড় বৌমার কথা শুনে কেতকী দেবীর চোখে আনন্দের জল চলে আসে। কয়েকদিন পর চিন্ময়, রূপা এবং কেতকী দেবী তন্ময়ের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রী দেখা হলে কেতকী দেবী বলেন, দিদি, আমার ছেলেরা কিন্তু একেবারে রাম আর লক্ষণ। দুই ভাইয়ের মধ্যে খুব মিল। আপনি এরকম ছেলে না খুঁজলেও পাবেন না। আর আমার বড় বৌমা একেবারে সীতা। আপনার মেয়ে যদি আমাদের পরিবারে যায় না, তাহলে ও খুবই খুশিতে থাকবে। আপনাদের পরিবারের কথা আমি আগেই শুনেছি দিদি। সবাই আপনার দুই ছেলের খুব নাম করেছে। দুই ভাই সত্যি সত্যি খুব মিল। আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই, তবে পাত্র যদি একবার এসে মেয়েকে দেখে যেত তাহলে খুব ভালো হতো। মাসিমা, আমরা আপনার মেয়েকে দেখে যাচ্ছি মানে এটাই ফাইনাল। আমরা যাকে পছন্দ করব আমার দেওর চোখ বুঝে সেখানেই বিয়ে করবে। সে তো ঠিক আছে, তবে পাত্র পাত্রী একে অপরকে দেখে সে তো খুব ভালো কথা, তবে পাত্র পাত্রী একবার একে অপরকে দেখে নিলে একটু ভালো হতো। বুঝতেই তো পারছেন বিয়ের ব্যাপার। শোভনা দেবী এভাবে বললে রূপা তাকে নিজের মতো করে বুঝিয়ে দেয় এবং বিয়ের দিন পাকা করে দেয়। বিয়ের পর নতুন বউ বাড়িতে এলে শাশুড়ি সামনে এসে তার গৃহ প্রবেশ করান আর বলেন, ছোট বৌমা, এই হলো তোমার নতুন বাড়ি। এবার থেকে যেমন বড় বৌমা যেমন এতদিন ধরে এই পরিবারটাকে সামলে এসেছে, এবার থেকে তোমাকেও তার সাথে সামিল হয়ে একই দায়িত্ব নিতে হবে। বড় বৌমাকে নিজের দিদির মতো মনে করবে আর শ্রদ্ধা করবে, বুঝলে? হ্যাঁ মা, উনি তো আমার দিদি। আমি আপনাদের মতো হয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করব। প্রথম কয়েকদিন আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া আসা করে। বাড়িতে হই হট্টগোল ভিড় থাকে এবং এর মাঝেই বর্ষার বেশ ভালো সময় কাটতে থাকে। সবাই যে যার বাড়ি ফিরে যাওয়ার পর বর্ষা একদিন সকালবেলা খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখে তন্ময়কে বলে, শোনো না, তুমি বলছিলে না তোমার কচুরি খেতে খুব ভালো লাগে? আজ আমি তোমার পছন্দের কচুরি করেছি। আরে সত্যি নাকি? আমার তো সকাল থেকে কচুরি খাওয়ার মন যাচ্ছিল। ভালোই হলো তুমি করে দিয়েছো। দেখলে তো আমি তোমার মনের কথা কেমন বুঝতে পেরে গেছি। ঠিক এমন সময় রুম্পা সেখানে আসে আর কচুরি দেখে বলে, বর্ষা, তুমি কচুরি করেছো? কে খাবে এই কচুরি? আমি তো সবার জন্য খিচুড়ি বসিয়ে এসেছি। কাকে জিজ্ঞাসা করে তুমি কচুরিটা করেছো বলো তো? দিদি, আসলে আমার এখানে তো প্রথম রান্নার অনুষ্ঠানটাই হয়নি, তাই আমি ভাবলাম আজ বাড়িতে লোকজন কেউ নেই, আজ কচুরি বানিয়ে নি। আমি সবার জন্যই বানিয়েছি। আরে বাবা, তুমি সবার জন্য বানাও আর একার জন্য বানাও। বানানোর আগে তো একবার আমাকে জিজ্ঞাসা করতে পারতে। এভাবে হুটহাট করে নিজের মন মতো খাবার তৈরি করলে তো হবে না।
আচ্ছা দিদি, বানিয়ে তো ফেলেছি, এবারটা সবাই খেয়ে নাও না। পরের বার থেকে যা করবো জিজ্ঞাসা করেই করব। না, এখন কেউ কচুরি খাবে না, এমনিতেই সবাই বিয়ে বাড়ি থেকে উঠেছে, অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, এবার শুধু হালকা খাওয়া হবে। ঠিক আছে, এখন সবাই খিচুড়ি খেয়ে নে, দুপুরবেলা না হয় সবাই কচুরি খেয়ে নেবে। আর শোনো, আমি তোমার টিফিনে কিন্তু কচুরি প্যাক করে দিচ্ছি, তুমি টিফিনে খেয়ে নিও। কোনো দরকার নেই টিফিন প্যাক করার, ওদের দুই ভাইয়ের টিফিন আমি প্যাক করে দিয়েছি। এইবার রুম্পার এই কথা শুনে বর্ষার খুবই খারাপ লাগে। সে কিছু উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই তন্ময় তাকে থামিয়ে দেয় এবং বৌদির বানানো টিফিন নিয়ে অফিস চলে যায়। এদিকে বর্ষার মনে মনে জিনিসটা খুবই খারাপ লাগে, কিন্তু সে বাড়ির নতুন বউ এবং হুট করে এভাবে যাকে কিছুই বলতে পারবে না, তাই সে ব্যাপারটাকে ইগনোর করে। কয়েকদিন পর বর্ষা তন্ময়কে একটি নতুন জামা বার করে দিয়ে বলে, এই দেখো, এই শার্টটা কেমন হয়েছে বলো তো? আমি বিয়ের আগে এটা তোমার জন্য পছন্দ করে নিয়েছিলাম। আমার একটা শাড়ি আছে, ওই শাড়ির ম্যাচিং এ এই শার্টের প্রিন্টটা। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব তখন এভাবে ম্যাচ করে পরে যাবো, কেমন? হ্যাঁ অবশ্যই, পরে দেখো না কেমন লাগছে, আমার বিশ্বাস তোমাকে খুব সুন্দর লাগবে। তন্ময় বর্ষার কাছ থেকে জামা নিয়ে পরে এবং সেটিকে দেখানোর জন্য তার বড়দা এবং বৌদির কাছে যায়। জামা দেখে বড়দা খুবই প্রশংসা করে। তখন বৌদি বলে, কি গো, ভাইয়ের শার্ট দেখে তোমার লোভ হচ্ছে নাকি? তুমি তো আমাকে বলেছিলে তুমিও এই ধরনের শার্ট কিনতে চাও। আমি তো অনেক খুঁজেছি জানো, কিন্তু এরকম শার্ট তো পাইনি। তোমার যদি এটা পছন্দ হয় তাহলে নিয়ে নাও না, ও তোমাকে দিয়ে দেবে। দাদা, তোমার কি সত্যি সত্যি শার্টটা পছন্দ হয়েছে? আরে বাবা, তোমার দাদার মুখ দেখে বুঝতে পারছো না ও শার্টটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমাকে বলতেও লজ্জা পাচ্ছে। তুমি ওর ছোট ভাই, তোমার কাছ থেকে জামা নিয়ে পড়বে, এটা কেমন লাগে না? আরে এত লজ্জা পাওয়ার কি আছে? আমার জামা দাদার জামা তো একই ব্যাপার। এই নাও দাদা, তুমি শার্টটা পরো। এই বলে তন্ময় তার জামাটা খুলে চিন্ময়কে দিয়ে দেয়। চিন্ময় সঙ্গে সঙ্গে জামাটা নিয়ে পরে খুশি মনে দোকানে চলে যায়। বর্ষা এসব দেখে মনে মনে বিরক্ত হয় এবং তন্ময়কে ডেকে বলে, কি হলো এটা? আমি তো তোমায় ওই জামাটা দিলাম, আর তুমি এভাবে দাদাকে জামাটা দিয়ে দিলে। আমার পছন্দ অপছন্দ তোমার কাছে কোনো গুরুত্ব নেই? তুমি যদি আমাকে কোনো জামা কিনে দিতে আর আমি যদি সেটা আমার দিদিকে দিয়ে দিতাম, তাহলে তোমার কেমন লাগতো বলো তো? তন্ময় বর্ষাকে বোঝায় আর বলে, আরে বাবা, সে তো আমার দাদা, আমার কাছ থেকে যদি কোনো জিনিস চায় আমি না করতে পারি? সামান্য একটা শার্ট নিয়ে তুমি এরকম করছো? তোমাকে তো কিছু বলাই বেকার, আর আমি তোমার জন্য না নিজে থেকে কখনো কিছু কিনবো না। বর্ষা তন্ময়ের উপরে রাগ করে এবং ঘরের ভেতরে চলে যায়। তন্ময় অফিসে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে এবং বর্ষা বুঝতে পারে যে তন্ময় তার দাদা বৌদির হাতের কাঠের পুতুল। দাদা বৌদি যখন যা বলবে তন্ময় একেবারে মেশিনের মতো তাদের কথা শোনে। বর্ষা কোনো কিছু বোঝাতে গেলে তন্ময়ের মাথায় সেসব ঢোকে না, তাই বর্ষাও আর বেশি কিছু বলে না। কয়েকদিন পেরিয়ে যায়। চিন্ময়ের ব্যবসা খুব একটা ভালো চলে না। তখন সে রুম্পাকে বলে, খুব টেনশনে আছে রুম্পা, একে তো বিজনেসটা ভালো করে চলছে না, তার উপরে কেউ আবার টাকাও ইনভেস্ট করতে রাজি না। এত লোককে বলছি, কেউ তো টাকা ধারও দিতে চাইছে না। কি হবে বুঝতেও পারছি না। আরে এটাতে এত টেনশনের কি আছে বলো তো? তোমার বাড়িতে তোমার ছোট ভাই আছে, ওকে বললেই তো টাকা পেয়ে যেতে পারো নাকি? বাইরের লোকের কাছ থেকে টাকা চেয়ে কি হবে? আমার কথা শোনো, একেবারে না এসব নিয়ে চিন্তা করো না। আজ তন্ময় অফিস থেকে ফিরে এলে ওর সাথে আমরা কথা বলবো। সন্ধ্যাবেলা তন্ময় অফিস থেকে ফিরে আসে এবং তার দাদা বৌদি তাকে সঙ্গে করে নিজের ঘরে নিয়ে যায়। দাদা বৌদি, কিছু বলবে? দাদা, তোমায় এত চিন্তিত লাগছে কেন? জানো তো তন্ময়, তোমার দাদা খুব চিন্তার মধ্যে আছে। তুমি তো জানো ব্যবসা এখন আমাদের ভালো চলছে না। এই সময় তোমাকে তোমার দাদার খুব দরকার গো। বলছি তোমার কাছে যা টাকা আছে তুমি এখন তোমার দাদাকে দিয়ে দাও না। বাড়িতে ছোট ভাই থাকতে দাদাকে এত চিন্তিত দেখতে কার ভালো লাগে বলো তো? তুমি তো সাহায্য করবে ওকে, তাই না? আসলে বৌদি, সামনে বিয়ে গেছে, আমার কাছে তো সেরকম টাকাও নেই। ব্যাংকে হয়তো খুব জোর ওই 2 লাখ টাকা আছে। উনি তো আমার গয়না বিক্রি করবেন বলছিলেন, কিন্তু তুমি থাকতে কি এসব হতে দেবে বলো? তোমার ব্যাংকে তো 2 লাখ টাকা আছে, সেটা দিয়ে দাও না। আর তোমার পিএফে যা জমানো আছে সেগুলোও দিয়ে দাও। আমি তো বলি এবার থেকে তুমি তোমার দাদার সঙ্গে ব্যবসা করো। দাদার ব্যবসা আছে যখন, তখন ছোট ভাই অফিসে চাকরি করলে দেখতে খারাপ লাগে না? রুম্পা এভাবে বললে তন্ময়ের মনের মধ্যে চাকরি ছাড়া নিয়ে একটু সন্দেহ থাকে, কিন্তু এরপর চিন্ময় তাকে অনেক বোঝায় এবং বিজনেসে পার্টনারশিপের কথা বলে। এসব শুনে শেষ পর্যন্ত তন্ময় রাজি হয়ে যায়। 3 দিনের মধ্যে সে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে এবং পিএফ এর টাকা তুলে তার দাদার হাতে দিয়ে দেয়। এদিকে বর্ষা যখন সবকিছু জানতে পারে তখন সে তন্ময়কে বলে, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছু বলার প্রয়োজন মনে করলে না? আরে বাবা, সেভিংটা দিয়েছিলে, তা বলে পিএফ এর টাকাগুলো তুলেও দিয়ে দিতে হবে? সব থেকে বড় কথা, তোমার চাকরি ছাড়ার কি দরকার ছিল বলো তো? তোমার দাদার ব্যবসা কত খারাপ যাচ্ছে আর তুমি এই সময় এইসব কাণ্ড করে বেড়াচ্ছ।
ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এখন ব্যবসাটা ভালো যাচ্ছে। আর তুমি দেখে নিও, এই বিজনেস থেকে আমরা অনেক বেশি টাকা পয়সা রোজগার করতে পারবো। আগে তো সবকিছুই হিসাব করে খরচা করতে, এখন তোমার যা ইচ্ছা তুমি তাই কিনতে পারবে। তন্ময় এভাবে বলে চলে যায়, কিন্তু বর্ষা বেশ ভালোই বুঝতে পারছিল যে তন্ময়কে তার দাদা বৌদি ফাঁসিয়েছে। বছরখানেক কেটে যায় এবং চিন্ময়ের ব্যবসা বেশ ভালো দাঁড়িয়ে যায়। তন্ময় তার দাদার দোকানে একটি কর্মচারীর মতোই থেকে যায়। দাদা বৌদি প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া বাইরে বেড়াতে যায় এবং সমস্ত দায়িত্ব তন্ময়ের মাথাতেই থাকে। একবার বর্ষাও তন্ময়ের সঙ্গে বেড়াতে যাবার জেদ করে, কিন্তু দাদা বৌদি পরিষ্কারভাবে বারণ করে দেয়। দেখো তন্ময়, এই 15 দিন আগে আমি আর তোমার দাদা গোয়া থেকে বেরিয়ে এসেছি। এই মাত্র এত টাকা খরচ হয়েছে, তোমাদের এখন যেতে হবে না। পরের বারে তোমরা যেও, আমরা না হয় তখন বাড়িতেই থাকবো। তন্ময় একটু একটু করে বুঝতে পারছিল যে সে সবকিছু এভাবে দাদার হাতে ছেড়ে দিয়ে ভুল করেছে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। দেখতে দেখতে বর্ষা প্রেগনেন্ট হয়। তার যখন 5 মাস চলছিল, তখন মাঝরাতে হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়। তন্ময়, তন্ময় প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার পেটের অসম্ভব যন্ত্রণা করছে। তুমি প্লিজ একটা গাড়ি ডাকো আর আমাকে রায়ের ক্লিনিকে নিয়ে চলো। বর্ষা, তুমি একেবারে চিন্তা করো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই বলে তন্ময় তার দাদা বৌদিকে ঘরে গিয়ে তাদের ঘুম থেকে তোলে। দাদা, বর্ষার খুব শরীর খারাপ, ওকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যেতে হবে। আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই, তুমি আমাকে 50,000 টাকার মতো এক্ষুনি ট্রান্সফার করো তো, আর একটা গাড়ির ব্যবস্থা করে দাও। আরে বাবা, এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে না হয়েছে আগে দেখ। হুট করে এতগুলো টাকা ট্রান্সফার করা যায় নাকি? সত্যি বাবা, তুমি এমন করছো যেন এর আগে কারোর কোনো অসুখই হয়নি। এতই যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে অ্যাম্বুলেন্স ডেকে সরকারি হাসপাতালে নিয়ে যাও। ফালতু ফালতু এত টাকা নষ্ট করে কি হবে বলো তো? দেখো দাদা, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি অন্তত ব্যবসা থেকে আমার ভাগের টাকাটা দাও। দেখো কতটা অসুস্থ, এখন হসপিটালে না নিয়ে গেলে সেরকম ভাবে চিকিৎসাও হবে না। দেখলে তো, আমি বলেছিলাম না, একদিন না একদিন তোমার ভাই তোমার কাছে এসে নিজের ভাগের কথা নিশ্চয়ই বলবে। এবার বোঝো কি কালসাপ পুষেছিলে তুমি। দাদা বৌদির এইরকম কথা শুনে তন্ময় হতভম্ব হয়ে যায়। এই বিপদের সময় তার দাদা বৌদি তার সঙ্গে এভাবে আচরণ করবে সে ভাবতেও পারে না। এরপর তন্ময় তাদেরকে আরো কয়েকবার বলে, কিন্তু তারা টাকা দিতে রাজি হয় না। তন্ময় সেখানে আর দাঁড়ায় না। এরপর সে তার শ্বশুর বাড়িতে ফোন করে। সঙ্গে সঙ্গে তার শাশুড়ি গাড়ি পাঠিয়ে দেয় এবং বর্ষাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্ষার চিকিৎসা হয় এবং তাকে বেড রেস্টের জন্য বলা হয়। তন্ময় বর্ষাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। এই ঘটনাতে তন্ময় নিজের ভুল বুঝতে পারে এবং সে পরিষ্কারভাবে জানতে পারে যে তার কিভাবে ঠকিয়েছে। এই ঘটনার পর সে তার বাড়িতে সবাইকে জানিয়ে দেয় যে সে তার দাদা বৌদির সঙ্গে আর থাকবে না এবং নিজের চাকরি আবার জয়েন করবে। তারপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সুরেশ ও কবিতা সুজাতাকে খুব আদর আহ্লাদ দিয়ে মানুষ করে। সুজাতা তার দাদার প্রাণের টুকরো বোন। একমাত্র বোন সুজাতাকে মা বাবা মারা যাওয়ার পর থেকে সুরেশ নিজে বুকে করে মানুষ করে। তারপর সুরেশের বিয়ে হয়ে যাওয়ার পর কবিতা ও সুজাতাকে নিজের মনের মতো ভালোবাসে। কবিতা সুজাতার একমাত্র বৌদি। সুরেশ পেশায় একজন ঘুগনিওয়ালা, ঠেলা গাড়ি নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করে। তার উপর কবিতা প্রেগনেন্ট হওয়ায় তাদের খরচও বেড়ে যায়। নানান ধরনের চিন্তা ভাবনায় দিন কাটে কবিতা ও সুরেশের। এমনই একদিন সুরেশ, কবিতা, আজকে আমার আসতে একটু দেরি হবে, তুমি ভালো করে থেকো আর আমাদের বাচ্চাদের উপর ভালো করে নজর রেখো। এখন তোমার 6 মাস চলছে, এই পরিস্থিতিতে তুমি একটু সাবধানে থেকো। ঠিক আছে তুমি যাও, আমি ঠিক থাকবো, তুমি কিছু ভেবো না। তারপর সুরেশ ঘুগনি বিক্রি করতে চলে যায়। ভালোই বিক্রি হয় তার, আবার এক একদিন একদমই বিক্রি হয় না। এভাবেই চলে তাদের সংসার। তারপর কবিতা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সুজাতা ঘুম থেকে উঠে বৌদি থেকে খাবার চায়। বৌদি, খুব খিদে পেয়েছে, খাবার দাও না কিছু, আমি আর খিদে সহ্য করতে পারছি না। এমনিতে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আজকে নাস্তায় ঘুগনি মুড়ি বানিয়েছি, মুখ খোলো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। তোমাকে আর হাতে করতে হবে না। কি রোজ রোজ ঘুগনি মুড়ি? আমার ঘুগনি মুড়ি ভালো লাগে না, অন্য কিছু অন্তত খেতে দাও। প্রত্যেকদিন সে একই খাবার, ভালো লাগে না বৌদি খেতে, আমাকে অন্য কিছু খেতে ইচ্ছা করছে। সুজাতার কথা শুনে কবিতায় চিন্তায় পড়ে যায়। একই বাড়িতে কিছু রান্না নেই, তার উপর বিক্রি করতে যাওয়া ঘুগনি থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিল সুজাতার জন্য। এখন কবিতা অন্য কিছু কোথায় পাবে এই চিন্তা করতে থাকে। ঠিক তখনই তার ফোনে একটি ফোন আসে। হ্যালো সুজাতা, তুমি কোথায়?
আজকে আমাদের দেখা করার কথা ছিল না? তুমি কি ভুলে গেছো? কটা বাজে দেখেছো? আমি তোমার জন্য কখন থাকতে এসে দাঁড়িয়ে আছি, তোমার কোনো পাত্তাই নেই। ঠিক আছে যাচ্ছি। আমি কিছু খাইনি, আমাকে কিছু খাওয়াতে হবে। বাড়িতে ঘুগনি মুড়ি বানিয়েছে। আমাকে এসব ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে না, আমি অন্য কিছু খাবো। সুজাতার কথা শুনে কবিতা অবাক হয়ে যায় যে সেই ছেলেটি কে। সুজাতা কোনোদিনও তাদেরকে সেই ছেলের সম্পর্কে কিছুই জানায়নি। আসলে ছেলেটি ছিল অয়ন, সুজাতার বয়ফ্রেন্ড। তারপর সুজাতা তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এমনই একদিন সুজাতা ও অয়ন দুজনে হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সুরেশ রাস্তা দিয়ে যেতে যেতে তাদের দুজনকে দেখতে পায়। সুজাতা, কে ওই ছেলেটা? এইভাবে হাত ধরে ঘুরছিস? আমাদের তো কোনোদিনই জানাসনি এই ব্যাপারটা। আসলে দাদা, তোমাকে আমি বলবো বলেই ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। এ হলো আমার বয়ফ্রেন্ড। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি দাদা। ঠিক আছে, আজকে সন্ধ্যায় বাড়িতে আসতে বল, কথা আছে। এরপর সুরেশ চলে যায় ঘুগনি বিক্রি করতে। তারপর সন্ধ্যাবেলায় অয়নকে বাড়িতে ডাকলে সুরেশ ও কবিতা দুজনের সঙ্গেই অয়ন কথা বলে। দেখো অয়ন, সুজাতা আমাদের একমাত্র বোন। অনেক আদর আহ্লাদ দিয়ে সুজাতাকে আমরা মানুষ করেছি। তুমি কিন্তু কোনোদিনও ওকে কষ্ট দিও না। হ্যাঁ অয়ন, বাবা মা চলে যাওয়ার পর থেকে আমি বুকে করে আগলে রেখেছি। ও আমার খুব আদরে, কোনোদিনই ওকে কোনো কষ্ট দিইনি। সেটা তুমিও খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা দাদা বৌদি, আপনারা কোনো কিছু চিন্তা করবেন না। আমি সুজাতার সব রকম খেয়াল রাখবো, কেননা ওকে আমি খুব ভালোবাসি। কোনোদিনই ওকে আমি কোনো কষ্ট দেব না, এ আমি কথা দিলাম। এরপর অয়নের সঙ্গে সুজাতার বিয়ে পাকা হয়ে যায়। কিন্তু সুরেশ ঘুগনি বিক্রি করে সংসার চালায়। সে কোথা থেকে বিয়ের জন্য টাকা পাবে সে নিয়ে খুব চিন্তার মধ্যে ছিল। এদিকে অয়ন খুবই ধনী বাড়ির ছেলে ছিল। তার একমাত্র বোনের বিয়েতে কিছু তো তাকে দিতে হবে। এজন্য সুরেশ এক ব্যক্তি থেকে সুদে টাকা ধার নেয়। সেই টাকা দিয়ে বোনের বিয়ে দেয়। তারপর সুজাতার বিয়ে হয়ে গেলে সুজাতা শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি গিয়ে সুজাতা অবাক হয়ে যায়। এত বড় বাড়ি আমি এর আগে কখনো দেখিনি অয়ন। বাহ, কি সুন্দর বাড়ি। আমরা তো এই ছোট ঘরে থাকি, এখানে নিশ্চয়ই অনেক ঘর আছে, সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আমি কোনোদিনও এসব দেখিনি। ঠিক আছে চলো, তোমাকে আগে তোমার বেডরুমটা দেখাই। এই তো সবে শুরু, এখনো তো অনেক কিছু দেখার আছে। চলো আগে তোমাকে ঘরে নিয়ে যাই। এরপর সুজাতা ও অয়ন দুজনে ঘরে যায়। সুজাতার ঘর দেখে মাথা ঘুরে যায়। এত সুন্দর ঘর বাড়ি সুজাতা আগে কখনো দেখেনি। এটা যেন তার কাছে একটা সারপ্রাইজ ছিল। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, তুমি আগে চোখটা বন্ধ করো। এত কিছুর পর আবারও সারপ্রাইজ আছে? কি সারপ্রাইজ আছে কই দেখি? এই বলে সুজাতার চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। অয়ন সুজাতার গলায় একটা ডায়মন্ড সেট করিয়ে দেয়, যেটা দেখে আনন্দে সে লাফাতে থাকে। এত দামি জিনিস আমি পরবো? আমার কি ভাগ্য! আমি এত বড় বাড়ি কখনো দেখিনি, এসব জিনিসও কোনোদিন দেখিনি। তুমি আমাকে এত ভালো একটা জিনিস গিফট করবে আমি ভাবতেও পারিনি অয়ন। এরপর সুজাতার শ্বশুরবাড়িতে বড় লোকের মতো থাকতে শুরু করে। তার খাওয়া দাওয়া সাজসজ্জা সবকিছুই তার হাইফাই হয়ে গিয়েছিল। এখন তার দাদা বৌদিকেও আর সে মনে করে না। তাদের কথা প্রায় ভুলেই গিয়েছিল। সে তাদের কথা মুখেও আনতো না। এদিকে কবিতার মন খুবই ছটফট করছে সুজাতার সঙ্গে কথা বলার জন্য। তাই নিজের মনকে সান্ত্বনা দিতে সে সুজাতাকে ফোন করে। হ্যালো সুজাতা, কেমন আছো? আমার মনটা না তোমার জন্য খুব ছটফট করছে। তোমার জন্য তোমার দাদাও। আসলে বৌদি কি বলো তো, তুমি যদি আমাকে যাবার জন্য বলো আমি কিন্তু যেতে পারবো না। এখন আমি এই বড় লোক বাড়ির বউ। আমাকে সোসাইটিতে এখানে অনেক লোক চেনে। আমি যদি তোমাদের বাড়িতে যাই, রাস্তাঘাটে যদি কেউ দেখে নেয় আমার খারাপ লাগবে যে আমি ঘুগনিওয়ালার বোন। তাই এখন আমি ফোন রাখছি, আমি পরে কথা বলবো। হ্যালো হ্যালো সুজাতা, হ্যালো, আমার কথাটা শোনো। যা বাবা, ফোনটা রেখে দিল। আমার কথাটা একবারও শুনলো না। ওর দাদার শরীরটা খুবই খারাপ, আমি খবরটা ওকে দিতাম, তার আগেই ফোনটা রেখে দিল। তখন কবিতা মনটা ছোট করে নেয়। তারপর ঘুগনি বিক্রি করতে বেরিয়ে যায়। কারণ সুরেশের শরীর খারাপ হওয়ায় সে ঘুগনি বিক্রি করতে পারে না। সেজন্য কবিতাই এখন ঘুগনি বিক্রি করে সংসার চালায়। কবিতা এখন 8 মাসের প্রেগনেন্ট ছিল। এই অবস্থায় সে সংসারেরও কাজ করে, আবার বাইরেও রোজগার করছে। ঘুগনি আছে ঘুগনি, সুস্বাদু ঘুগনি। এমন ঘুগনি আর কোথাও পাবেন না বাজারে। এসে গেছে এসে গেছে আপনাদের দরজার সামনে, তাড়াতাড়ি আসুন। দিদিরা বৌদিরা, আমি চলে গেলে আমার এই চটপটি ঘুগনি মিস করে যাবেন আপনারা। এভাবেই কবিতা ঘুগনি বিক্রি করতে থাকে। ঘুগনি বিক্রি করতে করতে কবিতা একটু অস্বস্তি বোধ করতে থাকে, কারণ তার গর্ভে একটা সন্তান আছে। সে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতো না,
তার উপরে খুবই পরিশ্রম হতো, সেজন্যই তার শরীরটা খুবই খারাপ লাগে। এদিকে সুজাতার শাশুড়ি কণিকা দেবী নতুন রূপ ধারণ করে, এবার সুজাতার উপরে অত্যাচার শুরু করে। এই যে মহারানী, অনেক ঘুমিয়েছো, এবার উঠে পড়ো। সংসারে কাজ করতে হবে না বুঝি? পায়ের উপরে পা তুলে বসে বসে খাচ্ছ। এবারে কোমরে কাপড় গুজে কাজে লেগে পড়ো। সব কাজের লোককে আমি ছাড়িয়ে দিয়েছি, নিজের সংসারের কাজ নিজেকেই করে নিতে হবে। আজ থেকে তোমার মার্কেটিং শপিং সব বন্ধ, তোমার কার্ডও ব্লক করে দিয়েছি আমি। অত টাকা পয়সা অপচয় করতে দেওয়া যাবে না। সুজাতা কণিকা দেবীর কথা শুনে ভয়ে ভয়ে উঠে রান্নাঘরে চলে যায়। ঘেমে অস্থির হয়ে কষ্টসৃষ্ট করে সংসারের অনেক কাজ করতে হয় তাকে, কারণ তার দাদা বৌদি কোনোদিনও তাকে একটা গ্লাসে জল ঢেলেও খেতে দিত না। খুব আদর যত্নেই মানুষ করেছিল সুজাতাকে। আজ শুধু তার দাদা বৌদির কথা মনে পড়ছিল। বৌদি আমাকে কোনোদিনও কাজ করতে দেয় না, সব সময় আমাকে আদর যত্ন করে মাথায় তুলে রেখেছিল। আজ আমার বৌদির কথা খুব মনে পড়ছে। এভাবেই দিন কাটতে থাকে। সংসারের চাপ নিতে নিতে সুজাতা অসুস্থ হয়ে পড়ে। একদিন সুজাতা অসুস্থ অবস্থায় শুয়েছিল। শাশুড়ি কণিকা দেবী এসে বলেন, বলি এবার কি শরীর ঠিক হয়েছে নাকি আমরা সব শুকিয়েই থাকবো? তাড়াতাড়ি ওঠো, আমাদের জন্য খাবার বানাও। আমরা সকাল থেকে সবাই শুকিয়ে আছি। কতক্ষণ শুকিয়ে থাকবো শুনি? আর কতক্ষণ তুমি শুয়ে থাকবে শুনি? শুয়ে শুয়ে শরীর ব্যথা হয়ে যাবে। উঠে পড়ো তাড়াতাড়ি। দুদিন থেকে কাঁচা মাজা কিছুই হয়নি। আজ সমস্ত কিছু পরিষ্কার করবে আর কাপড়ও কাচবে। আজ আমার বৌদি থাকলে আমাকে বিছানা থেকে উঠতেই দিত না, আমার গালে গালে খাইয়ে দিত। আমার শরীর খারাপ হলে বৌদি আমার কাছে সব সময় বসে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিত। আমি আমার বৌদির সঙ্গে সেই দিন ফোনে কথা না বলে খুব বড় অন্যায় করেছি। বৌদির মনে দুঃখ দিয়েছি। এখনই আমাকে বৌদির কাছে কি ক্ষমা চাইতে হবে। এরপর সুজাতা অসুস্থ অবস্থায় তার বৌদির সঙ্গে দেখা করতে যায়। সুজাতাকে এই অবস্থায় দেখে কবিতা অবাক হয়ে যায়। কি ব্যাপার সুজাতা, হঠাৎ এভাবে এলে? বসো বসো। আমি সেদিন খুব বড় ভুল করেছি বৌদি, তোমার সঙ্গে কথা না বলি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি বৌদি, তাই হয়তো আমার এরকম দশা হয়েছে। কি বলছো তুমি সুজাতা? তুমি আমার ছোট বোনের মতো। ছোট বোন যদি কোনো ভুল করে সেটা কি বড় দিদি মনে করে? এসো আমার কাছে এসো। এই বলে সুজাতাকে কবিতা জড়িয়ে ধরে। সুজাতাকে জড়িয়ে ধরার পর সে বুঝতে পারে সুজাতার গায়ে ভীষণ জ্বর। এ কি সুজাতা, তোমার তো গা জ্বরে পড়ে যাচ্ছে। চলো তুমি কি বিছানায় শুয়ে পড়ো। এরপর তার বৌদি তার জন্য জলপট্টি নিয়ে আসে। ও মাথায় জলপট্টি দিতে থাকে। তারপর সুজাতা তার বৌদিকে তার শাশুড়ির অত্যাচারের কথা সব বলে। কবিতা সুজাতাকে সুস্থ করে, তারপর সুজাতাকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় ও কণিকা দেবীর সঙ্গে কথা বলে। দেখুন সুজাতা আমার ছোট বোন, আমি ওকে হাতে তলাই করে মানুষ করেছি, বড় করেছি। ওর এত শরীর খারাপ হওয়া সত্ত্বেও আপনি এভাবে ওকে কাজ করেছেন, এটা আপনার একদম উচিত হয়নি। আপনিও তো একজন মা, ভাবুন যদি আপনার এটা মেয়ে হতো তাহলে কি আপনি এসব করতে পারতেন? এই অসুস্থ শরীর নিয়ে মেয়েটা আমার কাছে ছুটে গেছে, নিশ্চয়ই ও খুব কষ্ট হয়েছে। আপনি খুব কষ্ট দিয়েছেন, না হলে তো এভাবে যেত না। বিয়ের পর থেকে একবারও আমার বাড়ি যায়নি, আজ এই অবস্থায় সুজাতা আমার বাড়িতে গেছে। আমার দেখে খুব খারাপ লাগছে। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আজ থেকে আমরা দুজনে মিলেমিশে থাকবো। এরপর কবিতা বাড়ি চলে আসে। সুজাতা ও কণিকা দেবী একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে।